আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রলেপ দেয়া পরিবর্তন নয়, গভীর সংস্কার না হলে স্বৈরাচার ফিরে আসতে পারে। একই সঙ্গে তিনি জানান, জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধীদের বিচার করতে সরকার বদ্ধপরিকর। মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠানে সংস্কার ও জুলাই সনদ তৈরি করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আর জামাত আমির বলেন, বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে বিপর্যয় ঘটতে পারে। রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে সংস্থাটির ঢাকা কার্যালয়। অনুষ্ঠানে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাবৃন্দ এবং বিএনপি, জামাত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই পুনর্জন্মের মাস, এটি শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, দেশকে ঢেলে সাজানোর অবারিত সুযোগ রয়েছে। নতুন পথ রচনা করতে হবে। দেশটা আমরা করতে চাই, এটা মুখের ভাষার একতা না, যেটা বললাম বলে গেলাম ওরকম না, একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতম ভাবে পরিবর্তন। গভীরতম পরিবর্তন যদি না করি, দেশ স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। যতই আমরা আইন কানুন সামাল দিই, যতই সংস্কার করি, যেই সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো গভীরের সংস্কার। জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দিই, যত কিছু দিই, ওইটা বোধহয় ওইটার বীজ বোধহয় আমাদের মধ্যে থেকে যাবে। এই বীজ থেকে আমরা কিভাবে মুক্তি পাই, আমাদের চ্যালেঞ্জের বিষয়। এটা কয়েকটা কাগজের সংস্কার না, এটা মনের গভীরতর জায়গার সংস্কার। একই সঙ্গে অধ্যাপক ইউনূস জানান, সংস্কারের পাশাপাশি অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থান দমাতে মানবাধিকার লঙ্ঘনের দায়ীদের বিচার করতে বদ্ধপরিকর। আলোচনায় রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে উঠে আসে নির্বাচন এবং সংস্কার প্রসঙ্গে ভিন্ন ভিন্ন দলীয় অবস্থান। গণতন্ত্রে তো কিছু মতবিরোধ থাকবেই, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সব এক কথা বলবে তা তো না। এই বিষয়টাকে আমরা খুব বড় করে দেখিয়ে আমরা জাতির মধ্যে একটা অযথা একটা বিভক্তির সৃষ্টি করছি। আমরাও চাই যে অতি দ্রুত এই হত্যার বিচার হোক। আমরাও চাই যে সংস্কারগুলো যেগুলো খুব জরুরি দরকার সেগুলো অতি দ্রুত হোক। কিন্তু একটা জিনিস আমাদের সকলে বোধহয় মনে রাখা প্রয়োজন, জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন সরকার, এটা বোধহয় খুব জরুরি দরকার। আমাদের সম্পদকে মুখে নয়, বাস্তবেই সম্মান দেখাতে হবে। সরকার এবং জাতির পক্ষ থেকে সেটা যেন নিশ্চিত করা হয়। এ বিষয়ে নিশ্চিত করতে হলে তিনটা জিনিস প্যারালাল চলতে হবে: বিচার, সংস্কার এবং নির্বাচন। কিন্তু বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয়, তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে। অনুষ্ঠানে আমন্ত্রিত জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা খুনিদের বিচারের দাবি জানান। সেই সাথে শহীদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশ গড়তে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্যের আহ্বান জানান। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে দলগুলো একমত হলেও এর প্রধান নিয়োগের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক বিতর্ক এখনও শেষ হয়নি। মঙ্গলবার দিনভর আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ৩/৪ দল এই ইস্যুতে একমত। তত্ত্বাবধায়ক সরকার সহ জুলাই সনদের খসড়া নিয়ে যেসব আপত্তি আছে তা নিষ্পত্তি করে চলতি মাসেই জাতীয় সনদ চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন নাজিবুর রহমান। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাবিত সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের মঙ্গলবারের সংলাপ ছিল দ্বিতীয় দফার ২১তম দিন। বৈঠকের শুরুতেই কমিশন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রস্তাব দেয়। এনসিপি এবং জামায়াতে ইসলামী এই প্রস্তাবে রাজি হলেও বিচার বিভাগকে এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করাটা সমীচীন হবে না বলে মন্তব্য করে তাতে দ্বিমত পোষণ করে বিএনপি সহ কিছু রাজনৈতিক দল। জুডিশিয়ারিকে বাইরে রেখে যতটা সম্ভব আমরা যদি এই সম্মতিটা আনতে পারি, জাতীয় ঐকমত্য আনতে পারি, তাহলে ভালো। কিন্তু এখানে আলোচনায় এটা এখনো পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো যায় নাই। আমাদের সেই জায়গাতে দ্বিমত আছে। পুরো হাউসে একমত, এক্সেপ্ট
বিএনপি পার্লামেন্টে চলে যায় তাহলে এটা একেবারে অসম্ভব হবে, কারণ পার্লামেন্টের 3-4টা দল থাকবে, একমত হয়ে সেখানে ডিসিশন নেওয়া এটা খুব ডিফিকাল্ট হবে এবং একটা অনিশ্চয়তার দিকে আমরা চলে যাব। তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা আমাদের এই ফোরামেই পুরোপুরিভাবে সেটেল করে ফেলা প্রয়োজন, সেটাকে পরবর্তী কোনো ফোরামের জন্য রেখে দেওয়া গোটা থেকে একটা অশনি সংকেত তৈরি করতে পারে। ঐকমত্য কমিশনের 700-র বেশি প্রস্তাবের মধ্যে 650-র বেশি প্রস্তাবে বিএনপি একমত পোষণ করেছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। জুলাই সনদের খসড়া নিয়ে বিএনপির আপত্তি না থাকলেও মৌলিক সব বিষয়ে এই সনদে অন্তর্ভুক্ত না করা হলে তাতে এনসিপি স্বাক্ষর নাও করতে পারে বলে জানিয়েছে দলটির সদস্য সচিব। তারা সনদের মধ্যে কোনটা কোনটা আনবে এটা আমাদেরকে এখনো দেয় নাই। আমার মনে হয় সব কিছু আলোচিত হয়েছে। এখন যে সমস্ত বিষয়গুলোতে ঐকমত্য আসতে পারে নাই সবাই, সেই বিষয়গুলো রিপিটেডলি আলোচনা হচ্ছে। এমন কোনো বিষয় নাই যেটা আলোচিত হয় নাই। মৌলিক সংস্কারের প্রত্যেকটা বিষয়ই যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়, সেটাই আমাদের দাবি। যদি কোনো বিষয়কে অনুল্লেখ করে বাদ দিয়ে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়, সেক্ষেত্রে সেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করব কিনা সেটা অবশ্যই বিবেচনাধীন। সনদের খসড়ায় আপত্তি থাকলে বুধবারের বৈঠকে লিখিতভাবে জানানোর আহ্বান জানান কমিশনের সহসভাপতি। নারী প্রতিনিধিত্বের বিষয়টায় একটা জায়গায় ঐকমত্যের জায়গায় আমরা উপস্থিত হতে পারব, এটা একটা ইতিবাচক অগ্রগতি আজকে হয়েছে। ইতিমধ্যেই জাতীয় সনদের টেক্সটের একটা খসড়া আমরা দিয়েছি রাজনৈতিক দলগুলোর কাছে। কেউ কেউ মৌখিকভাবে কিছু কিছু সামান্য সংশোধনের কথা বলেছেন, আমরা তাদের অনুরোধ করেছি আগামীকাল দুপুর 12টার মধ্যে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বড় রকমের আপত্তি আমরা শুনতে পাইনি এখন পর্যন্ত, আশা করছি বড় রকমের আপত্তি থাকবে না। সংশোধনীগুলো সংযুক্ত করে আমরা আগামীকাল এই অংশটা নিষ্পত্তি করতে পারব। আমরা এখনও আশাবাদী 31শে জুলাইয়ের মধ্যে সনদের একটা পূর্ণাঙ্গ রূপ দাঁড় করাতে পারব। নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা সহ তত্ত্বাবধায়ক সরকার ইস্যু বুধবারও কমিশনে আলোচনা হবে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে গোপন অর্থনৈতিক চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে পারে বলে উদ্বেগ জানিয়েছে চীন। যে কোনো পরিস্থিতিতে চীন বিশ্বস্ত বন্ধুর মতো বাংলাদেশের পাশে থাকবে জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার তদন্তে সহযোগিতা করবে তার দেশ। বিগত সরকারের বাধার কারণে বিএনপি জামাতের নেতারা চীন সফর করতে পারেনি বলেও জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিপোর্ট শফি মাহমুদ সাগরের। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ডিক্যাব টকের এবছরের তৃতীয় পর্বে প্রধান অতিথি চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে হতাহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, এই দুর্ঘটনার স্বচ্ছ তদন্তে সহযোগিতা করবে চীন। বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত। অনেক শিশুর প্রাণহানি হয়েছে। ইতিমধ্যে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছে আহতদের সেবা দিতে। এই বিমান দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে আমরা টেকনিশিয়ান দিয়ে সহযোগিতা করব। যুক্তরাষ্ট্রের আকস্মিক ট্যারিফ নীতির ফলে বিশ্বজুড়েই অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হয়েছে মন্তব্য করে চীনা রাষ্ট্রদূত বলেন, চাপে পড়ে কোনো চুক্তিতে গেলে তা বাংলাদেশের অর্থনৈতিক ও সার্বভৌমত্বের জন্য ঝুঁকির কারণ হতে পারে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কারোপ নীতি পুরো বিশ্বের বাণিজ্যকে থমকে দিয়েছে। বাংলাদেশও এই নীতির ভুক্তভোগী। তবে যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো চুক্তির আগে বাংলাদেশকে ভাবতে হবে এর ফলে কোনো অর্থনৈতিক এবং সার্বভৌমত্বে ঝুঁকি তৈরি হচ্ছে কিনা। বিগত সরকারের বাধায় বিএনপি এবং জামাতের নেতারা চীন সফরে যেতে পারেনি উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক অবস্থার পরিবর্তনে সব দলের সাথেই চীনের ভালো সম্পর্ক তৈরি হয়েছে। নির্বাচনের সঠিক সময় বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন তিনি। বিগত কয়েক মাসে বিএনপি এবং জামায়াতের শীর্ষ নেতারা চীন সফর করেছে কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে, যা বিগত সরকারের বাধায় 10 বছরেও হতে পারেনি। সব রাজনৈতিক দলই চায় চীনের সাথে গভীর সম্পর্ক বজায় রাখতে। আমরাও বাংলাদেশের বন্ধু হিসেবে সহযোগিতা করতে ইচ্ছুক। বাংলাদেশ চীন পাকিস্তানের ত্রিদেশীয় জোট অন্য কোনো দেশকে চাপে ফেলতে নয়, বরং নিজেদের অর্থনৈতিক উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থ রক্ষার উদ্দেশ্যে গঠিত হয়েছে বলে জানান চীনা রাষ্ট্রদূত। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।
বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় ধাপের আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এতে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার বেলা 12:30টায় অনানুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হয়েছে এবং এটি চলবে বিকেল 5:30 পর্যন্ত। প্রতিনিধি দলে আরও আছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা ঢাকা থেকে বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন। শুল্ক পর্যালোচনার পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। হংকং ভিত্তিক টেক্সটাইল ও পোশাক শিল্প প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ কোম্পানি বাংলাদেশে $250 মিলিয়ন মার্কিন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে কোম্পানিটির চেয়ারম্যান হান চুন এই বিনিয়োগ পরিকল্পনার কথা জানান। হান্ডা শুরুতে বাংলাদেশের বস্ত্র খাতে $150 মিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করে এবং এ লক্ষ্যে গত এপ্রিলে বিনিয়োগ সম্মেলনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারকে সই করে। পরে বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার জোরালো সহযোগিতার কারণে হান্ডা বিনিয়োগ পরিকল্পনা $250 মিলিয়ন উন্নীত করেছে। আগামী 9 সেপ্টেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট ভবনে এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আস্থা রাখতে চান শিক্ষার্থীরা। মেজবা হাসানের রিপোর্ট। সহসভাপতি পদে মোহাম্মদ নুরুল হক। দীর্ঘ 28 বছর পর সবশেষ 2019 সালে ডাকসু নির্বাচন হলেও নিষিদ্ধ ছাত্রলীগের দখলদারিত্ব, গেস্টরুম নির্যাতন, ট্যাগিং রাজনীতির কারণে গণতান্ত্রিক চর্চার সুযোগ পায়নি শিক্ষার্থীরা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে বিভিন্ন সময় ডাকসু নির্বাচনের দাবি উঠলেও নানা জটিলতায় তা পিছিয়ে যায়। দীর্ঘ অপেক্ষা আর আলাপ আলোচনার পর অবশেষে তফসিল ঘোষণা করল বিশ্ববিদ্যালয় প্রশাসন। মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় 12 আগস্ট 2025 মঙ্গলবার থেকে 18 আগস্ট 2025 সোমবার পর্যন্ত। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানান, নির্বাচনে থাকবে না কোনো দল বা প্রতীক, নিশ্চিত হবে লেভেল প্লেয়িং ফিল্ড। এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রদের। কে কোন পার্টি করে, কার কি মার্কা, ডাকসুতে অন্তত সুযোগ নাই বুঝার। আমরা এই পর্যন্ত কোনো ধরনের থ্রেট আমরা অনুভব করি নাই। নিজেদের প্রতিনিধি নির্বাচনে ভোট হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক, এমনটা প্রত্যাশা শিক্ষার্থীদের। নিজের যে মতামতটা যাকে ইচ্ছা তাকে যে ভোট দিতে পারবে, এই সুযোগটা অবশ্যই তৈরি হবে বলে আমি মনে করছি। বিগত সরকার থেকে শিক্ষাটা নেয়, তারা যেন শিক্ষাটা নেয় এবং তারা যেন এমনভাবে কাজগুলা করে সেটা যেন স্টুডেন্ট বান্ধব হয়। ট্যাগিংকে দূরে রেখে শিক্ষক শিক্ষার্থী বান্ধব হয়ে পরিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের উপকারে আসে এমন রাজনীতি, এমন ডাকসুই আমরা চাই। নতুন করে অধিকার চর্চার সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেদিকে প্রশাসনের নজরদারির আহ্বান শিক্ষার্থীদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার নরসিংদীতে জুলাই পদযাত্রা করবে এনসিপি। এর আগে গাজীপুরের কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদীদের বিতাড়িত করা হবে। মঙ্গলবার বিকেলে গাজীপুরের শ্রীপুরে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে পথসভায় নাহিদ এ কথা বলেন। জুলাই অভ্যুত্থানে শ্রীপুরের শহীদদের স্মরণ করে এনসিপি প্রধান বলেন, গাজীপুরের মাওনা ছিল জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম রণক্ষেত্র। শুধু মাওনাতেই 19 জন শহীদ হন। নাহিদ বলেন, নতুন বাংলাদেশ গড়ার লড়াই চলমান রয়েছে। পরে নরসিংদীর উদ্দেশ্যে রওনা হন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এই আওয়ামী লীগের মেয়র জাহাঙ্গীর গাজীপুর, আমরা শুনেছি আজকে গাজীপুরে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা। আমরা হুঁশিয়ার দিতে চাই, বাংলাদেশে যতদিন গণ অভ্যুত্থানের শক্তি জীবিত আছে, রাজপথে গণ অভ্যুত্থানের শক্তি সক্রিয় আছে, আওয়ামী লীগ এবং মুজিববাদী শক্তিরা কোথাও দাঁড়াতে পারবে না। গাজীপুর থেকেই প্রতিরোধের ডাক তৈরি হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সারসিনা দরবারের পীর সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর বনানীর সারসিনা দরবারের পীর সাহেব শাহ আবু নসর নেসারউদ্দিন আহমদ হুসাইনের সাথে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতে 1 ঘণ্টা বৈঠক করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জিয়াউর রহমান বেশ কয়েকবার সারসিনার পীর সাহেবের সঙ্গে দেখা করেছেন। সালাউদ্দিন আহমেদ বলেন, হুজুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এবং দোয়া নিতে এসেছেন। এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। দীর্ঘ 11 বছর পর লন্ডনে এনটিভি ইউরোপ কার্যালয় পরিদর্শন করেছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। লন্ডনে তার আগমনকে ঘিরে বাংলাদেশি কমিউনিটিতে অন্যরকম উচ্ছ্বাস তৈরি হয়েছে। দলমত নির্বিশেষে কমিউনিটির নেতৃবৃন্দ ছুটে আসেন এনটিভির লন্ডনের স্টুডিওতে। এই সময় তারা মতবিনিময়ের পাশাপাশি এনটিভির কাছে তাদের প্রত্যাশাও তুলে ধরেন। লন্ডন থেকে আরও জানাচ্ছেন এনটিভি ইউরোপের বিশেষ প্রতিনিধি রিয়াদা হাসান। দীর্ঘ প্রায় 1 যুগ পরে লন্ডনে এনটিভি চেয়ারম্যানের আগমন উপলক্ষে সোমবার এনটিভি ইউরোপ আয়োজন করে এক মতবিনিময় অনুষ্ঠানের। বিকেলে প্রিয় প্রতিষ্ঠান এনটিভির ইউরোপ কার্যালয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী আসলে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন প্রতিষ্ঠানের কর্মীরা। এ সময় এমসিআর নিউজ স্টুডিও সহ কার্যালয় পরিদর্শন করেন তিনি। এরপর তিনি ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে মতবিনিময়ে আসা ব্যক্তিবর্গের সাথে কুশল বিনিময় করেন, যেখানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন চেয়ারম্যান। তাকে কাছে পেয়ে কমিউনিটি নেতৃবৃন্দ আবেগাপ্লুত হয়ে পড়েন, বলেন এনটিভির সাথে তাদের হৃদয়ের টানের কথা। বিশেষ করে আমাদের এনটিভি বাংলাদেশের চেয়ারম্যান অনেক কষ্ট পরিশ্রম করেছেন এটাকে টিকে রাখার জন্য। যারা ওই বিশ্বে আছে সবাই কিন্তু আমরা এই এনটিভির দ্বারা অনেক উপকৃত হচ্ছি। অতিথিদের অনেকেই স্মরণ করেন চেয়ারম্যানের আপোষহীনতার কথা এবং কিভাবে এনটিভি শত প্রতিকূলতার মাঝেও সঠিক তথ্য তুলে ধরেছে সেই সাহসিকতার কথা। উনি আসলে এই টিভিটাকে এত দূর নিয়ে এসেছে, উনি আশা করি উনি আরো ভালো ভালো কিছু আমাদের উপহার দিবে। উনি এনটিভিকে আরো সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন অনুষ্ঠান আমাদেরকে উপহার দিবেন। আনুষ্ঠানিক বক্তব্যে এনটিভির পরিচালক মোস্তফা সারওয়ার ও এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন কমিউনিটির সবাইকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজেদের দর্শকদের সেবক হিসেবে উপস্থাপন করেন। চেয়ারম্যান জানান, সারা পৃথিবীতে এনটিভির অনেক অফিস থাকলেও ঢাকার পরে এনটিভি ইউরোপের স্টুডিওই এত বড় সেটআপের। আপনাদের ভালোবাসা চাই, যেভাবে ভালোবাসা পেয়েছি এবং যে ভালোবাসার কারণে আজকে এনটিভি সারা পৃথিবীতে বিশেষ করে ইউরোপেও সুন্দরভাবে আপনাদের ইউকে ইউরোপে কাজ করছে। আগামী দিনগুলো যদি আপনারা এইভাবে আমাদেরকে পরামর্শ দেন, ভালোবাসেন এবং আজকের যে উপস্থিতির জন্য আপনাদের প্রতি আমাদের যে আরো দায়িত্ব বেড়ে গেল, আমাদের যে কর্তব্য বেড়ে গেল, কিভাবে আমরা আরো আপনাদের পাশে থেকে আপনাদেরকে সার্ভিস দিতে পারি। তিনি অতিথিদের নানা চাওয়া পাওয়ার ব্যাপারে তাদের আশ্বস্ত করে বলেন, বাংলাদেশের বাইরে একমাত্র এনটিভি ইউরোপই আলাদা নিউজ সম্প্রচার করে, যা অতি গুরুত্বেরই বহিঃপ্রকাশ। আমি চেষ্টা করবো আপনাদের কথা পৌঁছে দেওয়ার জন্য, আর এই অনুরোধ করবো যে আপনাদের মাধ্যমে এই বাংলাদেশের জন্য আমাদের যে দায়িত্ব, যে দেশে আল্লাহ আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন, সেই দেশের জন্য আমাদের সবার দায়িত্ব আছে। এনটিভি হচ্ছে আপনারা যেভাবে চান, যেভাবে মনে করেন কমিউনিটির উন্নয়ন হবে, দেশের জন্য কাজ করা যাবে, পরামর্শ দিবেন, ইনশাআল্লাহ এনটিভি আপনাদের পরামর্শ অনুসারে সেভাবে কাজ করবে। সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে গতিশীল করতে কার্যকর উদ্যোগের ব্যাপারে তিনি সংশ্লিষ্টদের অবহিত করার পাশাপাশি এনটিভি এ ব্যাপারে সোচ্চার হবে বলেও আশ্বস্ত করেন। তিনি কথা দেন, এনটিভি ইউরোপের প্রয়োজনে সিইও সাবরিনা হোসাইন আমন্ত্রণ জানালে তিনি আবারও আসবেন এনটিভি ইউরোপ কার্যালয়ে। রিয়াদ হাসান, এনটিভি ইউরোপ, লন্ডন, ইংল্যান্ড। উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আতঙ্কে তিস্তা ও ধরলা নদী সংলগ্ন 110টি চরের মানুষ। মঙ্গলবার সন্ধ্যা থেকে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে নদীর পানি নিয়ন্ত্রণে রাখতে দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে 44টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যেতে শুরু করেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের ফসলের ক্ষেত। ইতোমধ্যে বেশ কিছু ঘরবাড়িতে পানি ঢুকতে শুরু করেছে বলে জানিয়েছেন চরবাসী। নাটোরের বড়াই গ্রামে 11টি দোকানে তালা লাগিয়ে দখল চেষ্টার ঘটনায় গ্রেফতার জামাত নেতা রুহুল আমিন সহ 4 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে অভিযুক্তদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
তৌহিদুর রহমানের আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার বিকেলে স্থানীয় জামাত নেতা রুহুল আমিন সহ কয়েকজন বড়াই গ্রামের আহমদপুরে বাজারে 11টি দোকান নিজেদের দাবি করে তালা লাগিয়ে দেয়। পরে সেনা সদস্যরা তালাবদ্ধ দোকানগুলো খুলে দিয়ে রুহুল সহ 4 জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এদিকে দোকানগুলোতে তালা লাগানো ঠিক হয়নি মন্তব্য করে বিকেলে সংবাদ সম্মেলনে জেলা জামাতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম দাবি করেন ওই ঘটনার সঙ্গে রাজনৈতিক ও চাঁদাবাজির সম্পর্ক নেই। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। এখন থেকে প্রতীকী মূল্যে নয়, পুরো দাম দিয়ে সরকারি সংস্থাকে জমি কিনতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জলিল টেক্সটাইল মিলের জমিটা যেটা নিতে চাচ্ছে সেটা আমরা প্রপোজ করেছি যে আমরা ওই যে প্রতীকী মূল্যে দেব না, এখন থেকে প্রতীকী মূল্যটা অ্যাভয়েড করব। যারাই নিতে চায় অর্থ দিয়ে নেবে, কারণ প্রতীকী মূল্য দিলে যারা নিয়ে যায় তারাও ঠিক এটাকে ইউটিলাইজ করা। আর যেখানে 10 একরের জমি দরকার, প্রতীকী মূল্য হলো আমার 100 একর লাগবে, তো এটা আমরা বলেছি দেবো। তাদেরকে ওদের থেকে প্রপোজাল আসুক, এটা সে আপনার ফিক্স করা হয়েছে, ওরা দেবে। প্রবাসের খবর। বহির্বিশ্বে ব্যবসা ও শিল্প খাতে বিনিয়োগে কর্মসংস্থান বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, রেমিটেন্স যোদ্ধারা উদ্যোক্তা হিসেবে ছোট বড় ব্যবসা ও শিল্প খাতে বিনিয়োগ বাড়াচ্ছেন। এই ধারাবাহিকতায় ইনভেস্টর তৌহিদুর রহমানের হাত ধরে রিয়াদস্থ বাথা আল রাজি শামসিয়া প্লাজায় এফআর ফ্যাশন শোরুম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের উদ্যোক্তা, ছোট বড় ব্যবসায়ী ও ইনভেস্টর সাইফুল ইসলাম সহ সৌদি নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রহমান, ইব্রাহিম, মহারাজ, আদেল সহ বিভিন্ন পেশাজীবী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামকে বিদায় সংবর্ধনা দিয়েছে শানে শাহবাগ খতিব ফাউন্ডেশন কাতার শাখা। কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, মুফতি ফজলুর রহমান তোহার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শায়খ ওয়ালি উল্লাহ আল গাজী। বক্তব্য রাখেন এম শাখাওয়াত খান, মোহাম্মদ বিন শফিউল্লাহ। দোয়া পরিচালনা করেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব শায়খ আব্দুল হালিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুরআন সুন্নাহ পরিষদের সভাপতি হাফেজ আনোয়ারুল ইসলাম, অধ্যাপক আমিনুল হক, শাহজাহান সাজু, হাজি বাশার সরকার সহ আরও অনেকে। আলেমদের সান্নিধ্য ব্যক্তিজীবনে নানাভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে জানান বিদায়ী রাষ্ট্রদূত। এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbeauty.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।